ভেক্টর, এটা একটা নতুন চ্যাপ্টার। তোমাদের বইয়ের প্রবলি থার্ড চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। তো ভেক্টর সম্বন্ধে তোমাদের একটা ন্যূনতম ধারণা কিন্তু আছে। আমি একটু ওটা ব্যাপারটা রিক্যাপিচুলেট করে দিই। তোমরা এভাবে পড়েছিলে যে প্রাকৃতিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি, যে এনি কোয়ান্টিটি দ্যাট ক্যান বি মেজার্ড ইজ কল্ড ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। যা কিছু পরিমাপ করা যায় সেই সমস্ত রাশিগুলোকেই আমরা প্রাকৃতিক রাশি বলি। সেই প্রাকৃতিক রাশিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। এক নম্বর হয়েছিল স্কেলার, আর দুই নম্বর নাম দেওয়া হয়েছিল ভেক্টর। রাইট? বেশ, এবার স্কেলার রাশি কোনগুলোকে বলা হয়েছিল? স্কেলার রাশি বলা হয়েছিল এইভাবে যে যে সকল রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই, possess magnitude but no direction, is called scalar quantity. আর ভেক্টর রাশি কোনগুলো? যে রাশিগুলোর মানও আছে অভিমুখও আছে, সেই সমস্ত রাশিগুলোকে আমরা ভেক্টর রাশি বলবো। এবং উদাহরণ প্রচুর দেওয়া হয়েছিল, যেমন আমি স্কেলার রাশির ক্ষেত্রে বলি মাস, ভলিউম, ডেনসিটি, লেন্থ, হাইট, প্রেসার, এরকম প্রচুর রাশি আছে যারা হচ্ছে স্কেলার রাশি। একই রকম ভাবে ভেক্টর রাশি আমি বলতে পারি ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ঠিক আছে, থ্রাস্ট, এরকম প্রচুর রাশি আছে যেগুলো হচ্ছে ভেক্টর রাশি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধারণাটা তোমাদের পরিষ্কার আছে কিনা, যে আমি বললাম হ্যাজ ম্যাগনিটিউড বাট নো ডিরেকশন, আর এই ক্ষেত্রে বললাম হ্যাজ বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। এই কথাটার মানে কি? আমি একটু উদাহরণ দিয়ে বলি, যদিও তোমাদের জানা আছে ব্যাপারগুলো একটু, যে আমি বললাম সাপোজ হাইট, একটি গাছের উচ্চতা, হাইট অফ এ ট্রি, আমি বললাম 20 ফুট। রাইট? তাহলে এখানে হাইট হচ্ছে কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমি দেখতে চাইছি whether height is a scalar quantity or vector quantity। তো এটা তোমরা সবাই জানো যে height is a scalar quantity। কেন বলছি? তার কারণ হচ্ছে যদি আমি বলি একটা গাছের উচ্চতা 20 ফুট, তাহলে আমি গাছটার উচ্চতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারি। we get a complete clear concept about the height of the tree। কেন? যদি আমার জানা থাকে যে 1 ফুট হচ্ছে এতটা দৈর্ঘ্য, তাহলে আমি মনে মনে ধারণা করে নিতে পারি যে গাছটার উচ্চতা হচ্ছে এই দৈর্ঘ্যটার 20 ফুট। ঠিক আছে? তো আমরা একটা আইডিয়া হতে পারে যে গাছ এতটা উচ্চতা সম্পন্ন। তাহলে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছি শুধুমাত্র মান জানতে পারলে, আমার আলাদা করে ডিরেকশন জানার দরকার নেই। এরকম ভাবে যে সমস্ত রাশির ক্ষেত্রে আমার ডিরেকশন জানার দরকার হবে না, ম্যাগনিটিউড ইজ সাফিশিয়েন্ট, সেই সমস্ত রাশিগুলো হচ্ছে স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশির একটা উদাহরণ বেশ, ভেক্টর রাশি যেমন আমরা বলি ডিসপ্লেসমেন্ট, সরণ। আমি বললাম ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল অফ এ পারসন, আমি ধরে নিলাম 50 মিটার। এবার তুমি ভেবে দেখো যে তোমার যদি 1 মিটার এই কনসেপ্টটা জানা থাকে যে 1 মিটার এতটা, তাহলে কিন্তু তুমি 50 মিটার সম্পর্কে একটা আইডিয়া করতে পারো। তাহলে এটাকে ভেক্টর রাশি বলছি কেন? আমি আরেকটু বুঝিয়ে বলি। সাপোজ যে একটা গল্পের মতো করে বলি যে তুমি আসানসোলে থাকো, তোমার এক বন্ধু তোমার বাড়ি আসবে, সাপোজ সে কলকাতা থেকে আসছে, সে কোনোদিন আসানসোল আসেনি। এখানটা হচ্ছে সেই বাস স্ট্যান্ডের মোড়টা, চারটা রাস্তা আছে, একটা রাস্তা চলে গেছে টুয়ার্ডস এই বরাকর বললাম, একটা রাস্তা চলে গেছে টুয়ার্ড উষাগ্রাম, একটা রাস্তা চলে গেছে টুয়ার্ডস স্টেশন রোড, আর একটা রাস্তা চলে গেছে টুয়ার্ডস মহিশিলা বা ইসমাইল যা বলবো। তুমি বন্ধুর জন্য ওয়েট করছো, বন্ধুকে রিসিভ করতে গেছো, সাপোজ ইউ আর ওভার হিয়ার। বন্ধু কলকাতা থেকে আসছে, সাপোজ বাসে করে আসছে, তুমি বন্ধুর জন্য ওয়েট করছো, টাইম বলা আছে, তোমার বন্ধুর কাছেও একটা মোবাইল আছে, তোমার কাছেও একটা মোবাইল আছে, ভেরি মাচ এক্সপেক্টেড। এবার যেটা হয়েছে, বন্ধুর বাস এখানে থামার কথা ছিল, ডিউ টু সাম রিজন বন্ধুর বাস এইখানটায় থামে। এবার বন্ধু তোমার বাস থেকে নেমে গেছে, তুমি বন্ধুকে এদিক থেকে এক্সপেক্ট করছো, ওয়েট করছো, বন্ধুকে দেখতে পাওনি, বন্ধু কিন্তু তোমাকে দেখতে পেয়েছে। এবার দেখতে পেয়ে বন্ধু কিন্তু রাস্তাটা ক্রস করতে পারছে না, ডিউ টু সাম রিজন, প্রচন্ড ভিড়। সে তখন ফোন করেছে তোমাকে, তোমাকে নাম করে বললো যে আমি
এই তো আমি দেখতে পাচ্ছি তোকে, তুমি বলছো কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা এই তো 50 মিটার চলে আয় না, আমি তোর থেকে 50 মিটার দূরে আছি, আমি তোকে দেখতে পাচ্ছি। এই বলে অন্য ফোনটা কেটে দিল বা কেটে গেল। তুমি ভাবো ওই কথাটা শোনার পর তোমার মাথায় ফার্স্ট রিঅ্যাকশন কি হবে? যে তোমার বন্ধু তোমাকে বললো 50 মিটার চলে আয়, আমি আছি এখানে, তোমার মাথায় ফার্স্ট রিঅ্যাকশন হবে আমি 50 মিটার কোন দিকে যাব, টুয়ার্ড দিস, দিস, দিস অর দিস। তার মানে যতক্ষণ না তোমাকে বলে দিচ্ছে 50 মিটার টুয়ার্ডস দিস ডিরেকশন, এইভাবে বলে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রাশিটা সম্পর্কে কমপ্লিট আইডিয়া পাচ্ছি না। So you will have to mention the direction until you cannot understand what is actually being said. Clear? তাহলে যে সমস্ত রাশির ক্ষেত্রে on magnitude is not sufficient, you will have to mention the direction. Those quantities are known as vector quantity. ঠিক আছে? খুব সিম্পল একটা एग्जांपल দিয়ে বললাম, এভাবে যে কোনো एग्जांपल দিয়ে তুমি জিনিসটাকে ভাবতে পারো। তাহলে মূল কথা হলো যে সমস্ত রাশির মান আছে, অভিমুখ নেই, অথবা বলতে পারো যে সমস্ত রাশির ক্ষেত্রে ম্যাগনিটিউড ইজ সাফিসিয়েন্ট, ইউ নিড নট রিকোয়ার্ড টু মেনশন দ্য ডিরেকশন, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। আর যে সমস্ত রাশির ক্ষেত্রে ম্যাগনিটিউড ইজ নট সাফিসিয়েন্ট, ইউ উইল হ্যাভ টু মেনশন দ্য ডিরেকশন আর ফর রাইট। এবার বলি দুটো রাশি নিয়ে একটু কনফিউশন হয়, একটা হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে এরিয়া। কিরকম কনফিউশন হয়? আমরা কারেন্ট বলতে কি বুঝি? যে কোনো একটা পরিবাহী তার, any conducting wire, suppose the potential difference is maintained across the wire, একটা বিভব প্রভেদ আছে, আমি জানি এভাবে যদি একটা বিভব প্রভেদ থাকে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনগুলি মুভ টুয়ার্ডস দ্য প্লাস টার্মিনাল, ইলেকট্রনগুলি ধনাত্মক বিভবের দিকে অগ্রসর হয় এবং এর ফলে আমি বলতে পারি এই ডিরেকশনে একটা কারেন্ট পাওয়া যায়, তাই না? তুমি বলতে পারো যে কারেন্টের কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, তুমি এভাবে ভাবতে পারো ইট অলওয়েজ মুভস অপোজিট টু দ্য ডিরেকশন অফ ইলেকট্রনস, অথবা বলতে পারো ইট অলওয়েজ মুভস ফ্রম প্লাস টার্মিনাল টু মাইনাস টার্মিনাল, সব সময় ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে অগ্রসর হয়, অথবা তুমি বলতে পারো ইলেকট্রন প্রবাহের বিপরীতে অগ্রসর হয়। সো তুমি কিন্তু একটা মেনশন করছো একটা ডিরেকশনের কথা। সো অ্যাকর্ডিং টু দোজ ডেফিনিশন আমাকে কিন্তু বলতে হবে কারেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাই না? কিন্তু তুমি মনে রাখবে কারেন্ট ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তুমি বলতে তা কি করে সম্ভব? এভাবেই সম্ভব, তার কারণ হচ্ছে আমরা যে ডেফিনিশন পড়েছি, তোমরা যেটা পড়েছো ক্লাস 9 10 এ, বা এখন আমি এখনো পর্যন্ত যে ডেফিনিশন বললাম দ্যাট ডেফিনিশন অফ ভেক্টর ইজ ইনকমপ্লিট ডেফিনিশন, মানে তোমাকে শুধুমাত্র এই ডেফিনিশনটা দিলে ভেক্টরের ডেফিনিশন কমপ্লিট হয় না। তাহলে আমি কি বলবো? তাহলে আমাকে বলতে হবে এভাবে, যে সকল রাশি মান ও অভিমুখ দুই আছে এবং যে সকল রাশি ভেক্টর বীজগণিত মেনে চলে সেই সমস্ত রাশিকে আমরা ভেক্টর রাশি বলবো, possess both magnitude and direction and obeys vector algebra। ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত কি, এগুলো আমি পরবর্তীকালে আলোচনা করব, কিভাবে যোগ বা বিয়োগ করতে হয় ভেক্টর রাশির ক্ষেত্রে পরে আলোচনা করব। তাহলে আমরা যেটা বুঝলাম যে ভেক্টর রাশির যে ডেফিনিশন আগে করেছি সেই ডেফিনিশনটা শুধু বললে হবে না, তার সঙ্গে ওই কথাটা যোগ করতে হবে যে যে সকল রাশি ভেক্টর অ্যালজেব্রা মেনে চলে, obeys vector algebra and known as vector quantity। প্রবাহ মাত্রার ক্ষেত্রে মান আছে অভিমুখ আছে ঠিক কথা, বাট ইট ডাজ নট ওবে দ্য ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর অ্যালজেব্রা মেনে চলে না, সুতরাং সেই ক্ষেত্রে আমি কারেন্টকে স্কেলার রাশি, রাইট? এবার চলে আসে এরিয়া। এরিয়া মানে কি? লেন্থ ইনটু ব্রেথ। সাপোজ আমার কাছে একটা যে কোনো সারফেস আছে, রেক্ট্যাঙ্গুলার সারফেস, বোর্ড, ইট হ্যাজ লেন্থ, ব্রেথ, তাহলে সেই ক্ষেত্রে কি বলি? তোমার মনে হচ্ছে যে এরিয়া হচ্ছে স্কেলার কোয়ান্টিটি এক্সপেক্টেড, তাই তো? কিন্তু মনে রাখবে এরিয়া ইজ নট আ স্কেলার কোয়ান্টিটি, এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। কি বলতে চাই এবার হয় নাকি? ইজ ইট পসিবল? এরিয়া ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আবার বলছি এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে তোমার প্রশ্ন থাকবে যে হোয়াট ইজ দ্য ডিরেকশন? যে কোনো তলের ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট ডিরেকশন থাকতে হবে, সেই ডিরেকশনটা কোন দিকে হবে? তোমাকে বলি এটা যদি বোর্ড হয়, এটা একটা প্লেন, এটা একটা এরিয়া আছে, তার এর ডিরেকশন হবে পারপেন্ডিকুলার টু দিস সারফেস এন্ড আউটওয়ার্ড, অর্থাৎ আমার পুরো আঙুলটা
কনসেপ্টটা যেদিকে কাজ করছে সেটা হচ্ছে বোর্ডের ক্ষেত্রে এরিয়া ভেক্টরের ডিরেকশন। ক্লিয়ার? আমার যদি এটা একটা তল হয়, হাতটা একটা তল হয়, তাহলে এই তলটার ক্ষেত্রে এরিয়ার ডিরেকশন হয়ে যাবে পারপেন্ডিকুলার টু দিস প্লেন, এই দিকে তোমাদের দিকে। আমার ফিঙ্গারটা যেদিকে আছে, এই থাম্বটা সেই দিকে। যদি সারফেসটা এরকম থাকতো তাহলে এরিয়া ডিরেকশন হতো এই। তুমি যদি বলো নিচের সারফেসটার এরিয়া কত, তাহলে সেক্ষেত্রে নিচের দিকে। ঠিক আছে? এই এরিয়ার কনসেপশনটা বা এরিয়ার ভেক্টর কনসেপশনটা কিন্তু আমরা পরবর্তীকালেও ব্যবহার করব ক্লাস 12 এ। এখন আপাতত জেনে রাখো এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা ডিটেইলস অ্যাপ্লিকেশন বেশ কিছুটা আমাদের ক্লাস 12 এ আছে। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার। খেয়াল রাখবে এরিয়া ইজ নট আ স্কেলার কোয়ান্টিটি, এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। বেশ, তাহলে বেসিক কনসেপ্ট অফ ভেক্টর সম্পর্কে তোমাদের আইডিয়া দিলাম, ছিল যদিও একটা নতুন তথ্য নিশ্চয়ই অ্যাড করলে। নেক্সট চলে এসো রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। ভেক্টর রাশির প্রকাশ, আমি কিভাবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করব? রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। তো বলে রাখি ভেক্টর রাশি প্রকাশ করার উপায় হচ্ছে ভেক্টর রাশিকে তীর চিহ্নযুক্ত রেখাংশ দ্বারা প্রকাশ করা হয়। তীর চিহ্ন যুক্ত রেখাংশ, কিভাবে? লাইন উইথ অ্যান অ্যারো। একটা ভেক্টর রাশিকে লাইন উইথ অ্যান অ্যারো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। কি রকম একটু ডিটেইলস বুঝিয়ে বলি। মনে করো তোমাকে বলেছে একটি ক্রিয়াশীল বলের মান বলেছে, সাপোজ 5 নিউটন বল পূর্ব দিকে কাজ করছে, ইস্ট। ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এবার তুমি এটাকে রিপ্রেজেন্ট করবে কি করে? তো বলছে আমি এভাবে প্রকাশ করতে পারি, এইভাবে একটা অ্যারো নিলাম, মাথায় একটা তীর চিহ্ন দিলাম, কিন্তু যেমন তেমন নয়। কিভাবে? এটা বলেছে ইস্ট, তাহলে অ্যারোর মুখটা যেন ইস্টের দিকে হয়। আমার কাছে জিওগ্রাফিক্যাল ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এর কনসেপ্ট আছে। তাহলে যেদিকে বলবে অ্যারোটা যেন সেই দিকেই হয়, অন্য কোনো দিকে অ্যারো দেওয়া যাবে না। রাইট? প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এটা কতটা নেব, অ্যারোটা বুঝতে পারলাম। কি মনে রাখবে, এই length of the arrow will represent the magnitude of the force. ক্লিয়ার? তার মানে হচ্ছে আমি একটা তীর চিহ্নযুক্ত রেখাংশ দ্বারা প্রকাশ করব, যেখানে তীর চিহ্নটি ভেক্টর রাশির অভিমুখ নির্দেশ করবে এবং তীর চিহ্নটির দৈর্ঘ্য একটি নির্দিষ্ট স্কেলে ভেক্টর রাশির মান নির্দেশ করবে। এই যে নির্দিষ্ট স্কেল কথাটা বললাম তার কারণ হচ্ছে আমি যেমন এভাবে প্রকাশ করতে পারি, সেরকম এইভাবে একটা ছোট রেখা দিয়েও প্রকাশ করতে পারি। কিন্তু এটা কি করে সম্ভব? যখন আমি এই রাশিটা দিয়ে প্রকাশ করব, আমি একটু ছোট করে নিই, 2 নিউটন বললাম, তাহলে মনে রাখবে সেক্ষেত্রে এটাকে সমান ভাগে যদি ভাগ করি, আমি সমান ভাগে ভাগ করলাম, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে this will represent 1 নিউটন and this will represent 1 নিউটন। তাহলে স্কেলটা কেমন নিচ্ছ দ্যাট ডিপেন্ডস অন ইউ, তুমি কত বড় নিচ্ছ 1 নিউটন। যখন আমি এটা দিয়ে রিপ্রেজেন্ট করব তখন এই লেন্থটা হয়ে যাবে 1 নিউটন। সেজন্য বলা হলো একটা নির্দিষ্ট স্কেলে রেখাংশটির মান ভেক্টর রাশির মান রিপ্রেজেন্ট করবে। The length of the arrow will represent the magnitude of the vector in certain scale. ঠিক আছে? বোঝা গেছে? বেশ, আরো অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায়। মনে এইভাবে প্রকাশ করলাম, তারপরে ইংরেজি বর্ণমালার যে কোনো একটা অক্ষর লিখে তার মাথায় তীর চিহ্ন এইভাবেও প্রকাশ করা যায়। মানে এটাকে আমি কি লিখেছি, আমি এটাকে লিখতে পারি এভাবে এ ভেক্টর, এ মাথায় ভেক্টর, ছোট করে তীর চিহ্ন। তো এই তীর চিহ্নটা কিন্তু এই দিকেই হবে, উত্তর দক্ষিণ যাই হোক না কেন। এমন নয় যে পশ্চিম দিক হলে আমি এরকম আঁকবো, এটা নয়, এটা কিন্তু নন কনসেপ্ট। যে কোনো দিকে ভেক্টর কাজ করুক, আমার মাথায় ইংরেজি বর্ণমালার উত্তর থাকবে আর মাথায় একটা ছোট্ট করে অ্যারোটা তুমি চাইলে এরকম এই রকমও দিতে পারো, মানে দুদিকে দেওয়ার দরকার নেই। তারা বলে করতে গিয়ে আমি সময় এরকম ভাবে করে থাকি, বি ভেক্টর এটা এইভাবে প্রকাশ করতে। আচ্ছা, আরো বলে রাখি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ বি এইভাবেও ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করতে পারি। এইভাবে মানে এটাকে বলা হয় ভেক্টরটির আদি বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট, আর এটাকে বলা হয় ফাইনাল পয়েন্ট, অন্তিম বিন্দু। আদি বিন্দু আর অন্তিম বিন্দু যে অক্ষর দ্বারা প্রকাশ করেছো সেইগুলোকে পাশাপাশি লিখে মাথায় তীর চিহ্ন দিয়েও ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলাম জ্যামিতিতে আমরা তীর চিহ্নযুক্ত রেখাংশ দিয়ে প্রকাশ করব। The arrow direction will represent the direction of the vector. তীর চিহ্নটা আমাকে ভেক্টর রাশির অভিমুখ নির্দেশ করবে। তীর চিহ্নটির মান আমাকে একটি নির্দিষ্ট স্কেলে
ভেক্টর রাশির মান রিপ্রেজেন্ট করবে। আমরা একটা ইংরেজি বর্ণমালার অক্ষর লিখে তার মাথায় টিক চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা আদি বিন্দু অন্তিম বিন্দু পাশাপাশি লিখে তার মাথায় টিক চিহ্ন দিয়েও কিন্তু আমি একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে মনে রাখবে, যদি আমি এ লিখলাম, আমি যদি দুদিকে এরকম দাগ দিয়ে দিই, তাহলে এটাকে বলা হয় মডিউলাস। ইংলিশেই বলবো, এটার বাংলাতে এইভাবে হয় না, মডিউলাস অফ এ বলবো। মডিউলাস মানে বোঝাবে যে তখন আমি আর কোনো ডিরেকশন বলবো না। মডিউলাস মিন্স অনলি ম্যাগনিটিউড। তাহলে কোনো একটা ভেক্টর যদি 2 নিউটন বল কোনো একটা দিকে হয়, তার মডিউলাস নেওয়া মানে শুধুমাত্র 2 নিউটন করে থাকবে, আর কিছু করে থাকবে। ঠিক আছে, এই গেল তোমার রিপ্রেজেন্টেশন অফ আ ভেক্টর। এটা জিনিসটা খেয়াল রাখবে, নতুন একটা ধারণা। यस, এবার কতগুলো ছোট ছোট ডেফিনিশন আমি করব। সেই ডেফিনিশন গুলো খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর কাকে বলা হয়? ইকুয়াল ভেক্টর, সমান ভেক্টর। তো বলে রাখি, দুটো ভেক্টরকে সমান আমি তখনই বলবো, এই মনে করে একটা ভেক্টর, এই আর একটা ভেক্টর, এই আর একটা ভেক্টর, আর এই আর একটা ভেক্টর। আমি চারটা ভেক্টর দিলাম, এ বি সি ডি। দুটো ভেক্টরকে সমান কখন বলবো? দুটো ভেক্টরকে সমান আমি তখনই বলবো যদি ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুটোই একই অভিমুখে হয়। আচ্ছা ঠিক আছে, আবার তো এই এতে আমি এটা আলোচনা করছি না, এটা পরের ভিডিওতে আলোচনা করব।